হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। তোমাদের বহু প্রতীক্ষিত, যেটা তোমরা বহুত দিন থেকে চাইছিলে, প্রচুর কমেন্ট করছিলে, স্যার ক্লাস 10-এর সাজেশান দিন, স্যার ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার সাজেশান দিন, স্যার সাজেশানটা দিয়ে দিন না। প্রচুর কমেন্ট আমি পেয়েছি এবং তোমাদের কমেন্টের জন্যই আজকের এই ক্লাস, তোমাদের প্রতীক্ষিত সেই ক্লাস, যেই ক্লাসে আমি আলোচনা করতে চলেছি লাইফ সায়েন্সের টেস্ট পরীক্ষার কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে, কোন প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো করলে পরীক্ষায় তোমরা কমন পাবেই পাবে। একদম ঠিক বলে শুনেছো, এই প্রশ্নগুলো যদি তুমি করো পরীক্ষায় তোমরা 100% কমন পাবেই পাবে। তো তোমাকে প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কিভাবে পড়বে আমি অবশ্যই বলে দেবো। আচ্ছা, এই যে সাজেশান দেওয়ার আগে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে তোমাদের স্কুল থেকে যদি কোনো সাজেশান টিচার দিয়ে থাকেন, অবশ্যই সেই সাজেশান সবার আগে পড়বে, সবার আগে সেই সাজেশান পড়বে, তারপরে এই সাজেশান। আরেকটা কথা স্যার কি না, তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হয়, টেস্ট পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন, কাদেরও প্রশ্ন খুব কঠিন দেয়, কাদেরও প্রশ্ন মাঝারি, আবার কাদেরও প্রশ্ন সোজা। তো আমাকে কি করতে হবে স্যার, আমাদের স্কুলে কেমন প্রশ্ন হয় সেইভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে আমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি বলবো তুমি কঠিন, সহজ, মাঝারি সমস্ত ধরনের প্রশ্নই করো। এবং আমি যখন তোমাকে সাজেশানগুলো দেব, তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কেন স্যার? কারণ এইভাবে যেভাবে প্রশ্নটা ওখানে লেখা আছে, অনেকে ভাববে যে স্যার আমি তো ভিডিওটা দেখবো, স্কিপ করবো, স্ক্রিনশট তুলে নিয়ে চলে যাব, সেগুলোই পরীক্ষায় এসে যাবে। না বাবা, একটু শুনতে হবে আমাকে কথাগুলোকে। কেন? কারণ আমি এই ভিডিওতে বলবো যে একটা প্রশ্নকে কিভাবে ঘুরিয়ে দিতে পারে, স্যার এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, কোনভাবে ঘুরিয়ে দিলে কিভাবে লিখবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতেই আলোচনা করে দেবো। তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করবে না, আর প্রত্যেকটা পেজের স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকে সাজেশন। এবং আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং একদম টেস্ট পরীক্ষায় পাঠিয়ে দাও। ওকে চলো। আচ্ছা, তোমরা জানো আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে, জানো তো? হ্যাঁ, 5টা চ্যাপ্টার রয়েছে, আমরা সবাই জানি। হ্যাঁ স্যার, 5টা চ্যাপ্টার আমাদের রয়েছে। স্যার প্রশ্ন কেমন আসে একবার বলে দিই। প্রশ্ন কেমন আসে স্যার? প্রশ্ন আসে আমাদের 1 মার্কসের প্রশ্ন আসে, 2 মার্কসের প্রশ্ন আসে এবং 5 মার্কসের প্রশ্ন আসে। ঠিক আছে, 1 মার্কস 2 মার্কস বুঝলাম। স্যার 5 মার্কসটা কেমন আসতে পারে? 5 মার্কসটা দুভাবে আসতে পারে। এক, আমাদের ছবি আসতে পারে, ছবি আসবে। স্যার ছবির সাজেশান দিয়ে দেবো, দুটো ছবি বলবো, দুটোই করে যাবে, একটা কমন পেয়ে যাবে। ওকে আচ্ছা, ছবি আসতে পারে। আর কি আসতে পারে স্যার? 5 মার্কসের বড় প্রশ্ন, মানে পূর্ণমান 5-এর বড় প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন আসতে পারে আমি দিয়ে দেবো, এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোই আসে যদি 5 মার্কসের বড় প্রশ্ন আসে। বেশিরভাগ 5 মার্কসের প্রশ্ন কেমন ভাবে আসে? 2 + 3, 3 + 2 এইভাবে করে প্রশ্নগুলো আসে। অর্থাৎ আমরা যদি 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলোকে খুব ভালো করে যাই, তাহলে কিন্তু এখান থেকেই আমরা কমন পাবো, আর সেটারই সাজেশন আমি এখন তোমাদেরকে দিতে চলেছি। তো চলো শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আসো প্রথম চ্যাপ্টার। স্যার প্রথম চ্যাপ্টার থেকে কি পড়বো? একটা কথা বলে দেই, প্রথম চ্যাপ্টার থেকে শুধুমাত্র ছবি আসে, কোনো 5 মার্কসের প্রশ্ন আসে না, কোনো 5 মার্কসের প্রশ্ন আসে না। শুধুমাত্র এখানে তুমি 2 মার্কসের প্রশ্ন পাবে এবং 1 মার্কসের প্রশ্ন পাবে। আচ্ছা স্যার, এখান থেকে কি করব? 2 মার্কসের জন্য কি করব? স্যার এই যে পার্থক্যটা, উদ্ভিদের চলন থেকে তোমরা দুটো জিনিস করবে, দুটো জিনিস তোমাদেরকে আমি দিয়েছি। কি? ট্রপিক চলন, ন্যাস্টিক চলনের পার্থক্য যদি আসে, ওই পার্থক্য আসে, নয়তো এখান থেকে কি করে না, উদাহরণ একটা তুলে দেয়, দিয়ে সেখান থেকে প্রশ্ন করে। বেশিরভাগ শর্ট কোয়েশ্চেনে এটা থাকে। ঠিক আছে, এই 2 ধরনেরই প্রশ্ন আসতে পারে এখান থেকে। আচ্ছা নেক্সট, উদ্ভিদ হরমোন থেকে স্যার আমরা কি পড়বো স্যার? দেখো, হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? আচ্ছা, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য, এটা খুব ভালো করে করবে। হ্যাঁ, এটা স্টার মার্ক দিয়ে দিলাম, এটা খুব ভালো করে পড়বে, কারণ অনেক স্কুলে এই প্রশ্নটা দেয়। আচ্ছা নেক্সট প্রশ্ন, অক্সিন এবং সাইটোকাইনিন। দেখো বাবা, একটা জিনিস দেখো, অক্সিন তুমি নাও করতে পারো,
সাইটোকাইনিন তুমি খুব ভালো করে যাবে, ওই জন্য ট্রিপল স্টার দেওয়া রয়েছে। যেগুলো ট্রিপল স্টার দেওয়া রয়েছে ওই প্রশ্নগুলোকে তুমি কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই না। আচ্ছা, সাইটোকাইনিনের কাজ খুব ভালো করে করবে। নেক্সট, অগ্রস্ত প্রকটতার ক্ষেত্রে দুটি উদ্ভিদ হরমোনের বিপরীতধর্মী ক্রিয়া খুব ভালো করে আমরা করব। ওকে, খুব ভালো করে করব। আচ্ছা, বীজের অঙ্কুরোদ্গম এবং উদ্ভিদের বৃদ্ধিতে জিববেরেলিন, এবারে পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট জিববেরেলিনের কাজ। ঠিক আছে, খুব ভালো করে করবে এই প্রশ্নটা, খুব ভালো করে করব। ঠিক আছে, নেক্সট, আগাছা দমন, আগাছা দমন। আচ্ছা, কৃত্রিম হরমোনের কাজ খুব ভালো করে করব, কারণ কৃত্রিম হরমোনের কাজ প্রচুর দেয় পরীক্ষাতে, প্রচুর স্কুলে আসবে এই প্রশ্ন, বেশিরভাগ স্কুলে এই প্রশ্ন আসবে। এইবারে দেখো এই প্রশ্নটা কেমন করে দিতে পারে। তুমি তো কৃত্রিম হরমোনে ভাবছো আমি দুটো কাজ পড়ে যাব, না, তোমাকে সব কাজগুলো পড়ে যেতে হবে, কারণ দুম করে বলে দেবে আগাছা দমনে কৃত্রিম হরমোনের ভূমিকা। কিংবা প্রশ্ন ঘুরিয়ে দিয়ে দেবে, কেমন ভাবে দেবে, একজন কৃষক কৃষিক্ষেত্রে আগাছা সমস্যা নিয়ে বিব্রত, তুমি তাকে কিভাবে সাহায্য করবে। মানে তোমাকে বলতে হবে যে বাবু তোমাকে আমাদের 2,4-D ইউজ করতে হবে, মানে কৃত্রিম হরমোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাকে জানাতে হবে। তাহলে বুঝতে পেরেছো, জিনিস মুখস্থ না, তোমাকে একটুখানি বুঝিয়ে পড়তে হবে, এবং একটা প্রশ্ন থেকে কিভাবে ঘুরিয়ে প্রশ্ন আসছে সেটা তোমাকে দেখতে হবে যে হ্যাঁ স্যার এটা ওই প্রশ্নটাই একই উত্তর হবে, সেটাকে তোমাকে লিখতে হবে ওখানে। বুঝতে পেরেছো? চলো নেক্সট। আচ্ছা, এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যে হ্যাঁ স্যার স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট আসো। নেক্সট স্যার প্রাণী হরমোন থেকে কি পড়বো? প্রাণী হরমোন থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব? দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে পড়বো আমরা ফিডব্যাক নিয়ন্ত্রণ। আচ্ছা আচ্ছা, এটা আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, থাইরক্সিন হরমোনের মাত্রা হ্রাস পেলে তোমরা কি হবে, ঠিক আছে। মানে ফিডব্যাক নিয়ন্ত্রণের একটা পার্ট, কিভাবে মাত্রাটা বৃদ্ধি পাবে সেটা তোমাকে বলতে হবে, কিভাবে হাইপোথ্যালামাস পিটুইটারি সমস্ত গ্রন্থিগুলো কিভাবে কাজ করবে সেটা তোমাকে বলতে হবে। এইভাবে কিন্তু একটা থাকে প্রশ্ন আসতে পারে এখান থেকেই। ওকে, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? আর পিটুইটারি নিঃসৃত হরমোনগুলো খুব ভালো করে পড়বে, হরমোনগুলোর কাজ এবং তাদের অভাবজনিত যে লক্ষণগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবেই। ওকে, চলো নেক্সট। বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় এবং ডিঙ্গাশয়ের উপরে জিটিএইচ এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন সময় দেখা গেছে। খুব ভালো করে আমরা এই প্রশ্ন পড়ব। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় না কেন? সব দিনের প্রশ্ন। আচ্ছা, থাইরক্সিন হরমোন খুব ভালো করে পড়ব। থাইরক্সিন হরমোন থেকে কিন্তু অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। একটা কাজ বলে দেবে যে বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন, তোমাকে বলতে হবে থাইরক্সিন। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ওর থেকে প্রশ্ন দেয়, তো তোমাকে থাইরক্সিন হরমোন খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, বলবে বিএমআর নিয়ন্ত্রণ করে কোন হরমোন, ওই হরমোনের আরো দুটি কাজ লেখো। ঠিক আছে, তোমাকে বলতে হবে যে স্যার এই দুটো আরো কাজ খুব ভালো করে রাখবে থাইরক্সিন হরমোন। এছাড়াও এই হরমোনগুলো তোমাকে করে রাখতে হবে। তুমি এবার ভাবতেই পারো স্যার সব হরমোনগুলোই তো দিয়ে দিয়েছেন, সব হরমোনগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। প্রত্যেক দিনের জন্য ইম্পর্টেন্ট, সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা হরমোনের কাজ খুব ভালো করে পড়তে হবে। যেগুলো বেশি করে পড়তে হবে সেগুলোকে আমি 3 স্টার দিয়ে রেখেছি। ওকে, আচ্ছা, ইনসুলিন কিভাবে রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনে, খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিন আর গ্লুকাগনের কাজ, কিংবা বলতে পারো যে ইনসুলিন আর গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ, কিংবা শুধুমাত্র ইনসুলিনের কাজ দিতে পারে। খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলে দিচ্ছি। ডায়াবেটিস মেলিটাস এবং ইনসিপিটাসের পার্থক্য করতে পারো, যদি একটু কঠিন প্রশ্ন আছে তাহলে কিন্তু এটা আসবে। উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য, এই প্রশ্নগুলো তোমাকে শুধু করতে হবে। স্নায়ুতন্ত্র থেকে কি করব? স্নায়ুতন্ত্র থেকে তোমরা কোনো প্রশ্ন ছাড়বে না। স্নায়ুতন্ত্র থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, আর তোমাদের স্কুলেও সবথেকে বেশি প্রশ্ন আসতে চলেছে স্নায়ুতন্ত্র থেকে। মানে এই চ্যাপ্টারে সবথেকে বেশি প্রশ্ন আসতে চলেছে কোথা থেকে? না, আমাদের স্নায়ুতন্ত্র থেকে। কি কি প্রশ্ন আছে? হরমোন এবং স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য। আচ্ছা, এই যে প্রশ্নটা, ঘন্টা বাজার আওয়াজ শুনলে তুমি কিভাবে দরজা খুলবে, অসাবধানবশত গরম হাঁড়িতে তোমার হাত লেগে গেল কি হবে, এখান থেকে কিন্তু এই প্রশ্নটাই কি আসবে তার কোনো মানে নেই। তোমাকে প্রতিবর্ত পথ জিনিসটাকে বুঝতে হবে। প্রতিবর্ত পথ জিনিসটাকে যদি তুমি বোঝো, এই টাইপের যে কোনো প্রশ্ন আসলে তুমি করে দিতে পারবে। শুধু এই দুটো প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এই প্রশ্ন আসতে পারে, কিন্তু উত্তর সেই একই হবে, প্রতিবর্ত পথই হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। একবার বুঝিয়ে নিও তোমার টিচারের কাছ থেকে যে স্যার ওই প্রতিবর্ত পথের ছকটা একবার বুঝিয়ে দিন, মুখস্থ নয়, বোঝার চেষ্টা করো। নেক্সট,
মিশ্র স্নায়ু, অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ুগুলোর নাম তোমাদেরকে শর্টকাট টিক দিয়ে আমি পড়িয়ে দিয়েছি অলরেডি। প্রত্যেকটা স্নায়ুর নাম একটু ভালো করে পড়ে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। ধরো 3টা মিশ্র স্নায়ুর নাম দিয়ে দিল, একটা বহির্বাহী স্নায়ুর নাম দিয়ে দিল, বলবে কোনটা আলাদা খুঁজে বার করে লেখো। তো তোমাকে বহির্বাহীটা খুঁজে বার করে লিখতে হবে। তার জন্য কি করতে হবে স্যার, প্রত্যেকটা স্নায়ুর নাম খুব ভালো করে জানতে হবে। তোমাদেরকে আমি শর্টকাট টিক বলেছিলাম, ওরে ও ওকু তাড়াতাড়ি আয় ফটিকটা আজ গাইছে ভালো, শুনতে হবে। এটা দিয়ে তুমি প্রত্যেকটা স্নায়ুর নাম খুব ভালো করে মনে রাখতে পারবে, এবং কিভাবে মিশ্র স্নায়ু এবং বহির্বাহী অন্তর্বাহী আলাদা করতে হয় সেটাও আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। ওকে, নেক্সট স্যার, মেনিনজেস সিএসএফ এর অবস্থান এবং কাজ ভালো করে পড়বে, এটা অনেক সময় কোশ্চেন হিসাবে আসে, ঠিক আছে, কোশ্চেন দেয়। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রায়ন্তরীয় স্নায়ুতন্ত্রের অংশগুলো, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। নেক্সট, মস্তিষ্কের প্রত্যেকটা অংশের কাজ খুব ভালো করে করবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে কিংবা 2 নম্বরের কোশ্চেন আসবে। তো এটা আমাদেরকে খুব খুব ভালো করে রাখতে হবে। আচ্ছা, সহজাত, আচ্ছা প্রতিবর্ত ক্রিয়া থেকে কিন্তু এবছর কোশ্চেন আসবেই আসবে। 4টা প্রতিবর্ত ক্রিয়া দিয়ে দেবে, বলবে যে কোন প্রতিবর্ত ক্রিয়া, 4টা প্রতিবর্ত ক্রিয়া দিয়ে দিল, বলবে যে কোনটা সহজাত কোনটা অর্জিত লেখো। তখন তোমাকে কিন্তু লিখতে হবে যে স্যার এটা হচ্ছে সহজাত পরিবর্ত ক্রিয়া, এটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, একটা কথা বলো, খাবারের গন্ধে আমাদের যে লালাক্ষরণ হয় সেটা কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া নাকি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া? কমেন্ট বক্সে জানাবে আমাকে, ঠিক আছে। দেখবো তুমি কতটা প্রিপেয়ার্ড। ওকে, চলো। ক্রমানুসারে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যম, এটা বারবার পরীক্ষাতে দেয়, কিন্তু এটা একটা স্টার দিয়ে রেখে দাও, এটাতে তুমি স্টার দিয়ে রেখে দাও। ওকে, এটা অনেক স্কুলে আসতে চলেছে। প্রত্যেক জীবনে উপজনের ভূমিকা, এটা আগের বছর এসেছে, এবছর আসবে না তার কোনো মানে নেই, আসতেও পারে, একটু হালকা করে পড়ে যাবে। আচ্ছা নেক্সট, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ক্যাটারাক্ট, বাবু প্রত্যেকটা জিনিস খুব ভালো করে রাখবে, কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন যেটা খুশি আসতে পারে, এখান থেকে যা খুশি আসতে পারে, অতএব আমাদেরকে খুব ভালো করে জিনিসটা পড়ে রাখতে হবে, বুঝতে পেরেছো? চলো নেক্সট, স্নায়ুতন্ত্র হয়ে গেল। স্যার প্রাণীদের গমন থেকে কি কি করবো? দেখো প্রাণীদের গমন থেকে সেভাবে কোশ্চেন আসে না, কয়েকটা কোশ্চেন আসে, যেই প্রশ্ন বলবো সেই প্রশ্নই আসবে, ঠিক আছে। খুব ভালো করে রাখবে গমনের চালিকা শক্তি। এইবার তোমাকে এখান থেকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে প্রজনন হলো গমনের একটি চালিকা শক্তি, তোমাকে ব্যাখ্যা করতে হবে। তখন তোমাকে বলতে হবে দুটো জিনিস, এক হচ্ছে প্রজননের সঙ্গী খোঁজার জন্য গমন করে প্রাণীরা, দ্বিতীয় হতে পারছে প্রজননের স্থান খোঁজার জন্য, নিরাপদ স্থান খোঁজার জন্য প্রাণীরা গমন করে। দুটো জিনিসকে তোমাকে উল্লেখ করতে হবে, তবে গিয়ে তুমি 2 নাম্বার পাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্ক এবং অন্তঃকরণের ভূমিকা, যাদের একটু কঠিন প্রশ্ন আছে তাদের এই প্রশ্নটা আসতে পারে। আচ্ছা নেক্সট, বল সকেট সন্ধি খুব ভালো করে রাখবে, বল সকেট সন্ধি আর কবজা সন্ধি এগুলো শর্ট কোশ্চেন হিসাবে দেবে, ঠিক আছে। বড় 2 নম্বরের কোশ্চেন সাধারণত আসে না, আসলেও আসতে পারে, কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে এগুলো দেয় যে আমাদের স্কন্ধ সন্ধি এটা কি ধরনের সন্ধি, ঠিক আছে, বল সকেট নাকি কবজা। ওকে, আচ্ছা ফ্লেক্সন এক্সটেনশন এই জিনিসগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন দেবে, ছোট ছোট কোশ্চেন দেবে, বলবে যে হাত দুটো তোমার দেহের বাইরে থেকে বাইরে গেল, এটা কি হলো, ফ্লেক্সান না এক্সটেনশন নাকি অ্যাবডাকশন নাকি এডাকশন, এইভাবে কিন্তু প্রশ্ন দেবে। আরো অনেক ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন দিতে পারে। তাহলে এই জিনিসগুলো তোমাকে মুখস্থ নয়, বুঝতে হবে যে কোনটা ফ্লেক্সান হচ্ছে, কোনটা এক্সটেনশন হচ্ছে, কোনটা অ্যাবডাকশন হচ্ছে, কোনটা অ্যাডাকশন হচ্ছে। তোমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে বাবা, বারবার আমি বলছি যে বোঝা জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এদের সংকোচের পরে কি ঘটে, ফ্লেক্সার এবং এক্সটেনসার পেশির পার্থক্য খুব ভালো করে রাখবে। সাইনোভিয়াল অস্থিসন্ধি এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখবে, ঠিক আছে, এটা পড়ে রাখবে। যেগুলো 5 স্টার দেওয়া রয়েছে কোনোভাবেই কিন্তু বাদ দেবে না। আচ্ছা মাছের গমনে জোড় পাখনার এবং বিজোড় পাখনার ভূমিকা। আচ্ছা নেক্সট হচ্ছে পাখির উড্ডয়ন পেশির ভূমিকা। দেখো উড্ডয়ন পেশির ভূমিকার থেকে উড্ডয়ন পেশির নামটা আরো বেশি গুরুত্বপূর্ণ, নামগুলো করে রাখবে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর আর কোরাকো ব্রাকিয়ালিস। ওকে চলো নেক্সট চ্যাপ্টারে আসো, জীবনের প্রভাবনতা। এখান থেকে 2 মার্কস, 5 মার্কস এবং 1 মার্কস সমস্ত কোশ্চেনই আসবে। আর এই চ্যাপ্টারটা তুমি যদি মুখস্থ করতে যাও তাহলে কিন্তু সমস্যা হবে, বারবার গুলিয়ে যাবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব গুলিয়ে যাবে। যদি তুমি বুঝে যাও একবার, তোমাকে ভোলানোর ক্ষমতা কারো নেই। অতএব বোঝো জিনিসগুলো, ঠিক আছে, বোঝো জিনিসগুলো। আচ্ছা কোষ বিভাজন এবং কোষ চক্র, এখান থেকে কি কি প্রশ্ন আমরা করব, খুব ভালো করে করব। অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের পার্থক্য, ডিএনএ আরএনএর পার্থক্য, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, এই সমস্ত পার্থক্যগুলোই কিন্তু তোমাকে করতে হবে, খুব ভালো করে করতে হবে। ডিএনএ আরএনএ খুব ভালো করে আমরা করব, ডিএনএ আরএনএ।
উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস আর মাইটোসিস মিওসিস খুব ভালো করে করব। আর যদি বলি একটাই করব স্যার, কোনটা করব, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস। চোখ বন্ধ করে ওটা খুব ভালো করে করো, ওখান থেকে প্রশ্ন আসার মানে ওই প্রশ্নটা আসার চান্স অনেকটা বেশি। কিন্তু আমি বলবো যেগুলো বললাম প্রত্যেকটা জিনিস করে রাখো, তাহলে কোনো রিস্ক থাকবে না, রিস্ক না নেওয়াটাই ভালো। বুঝতে পেরেছো? পরীক্ষার ক্ষেত্রে একটি উদ্ভিদের পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। এই প্রশ্নই আসবে বলছি না, এই প্রশ্নটাই আসবে বলছি না, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে যে পাতার কোষের ক্রোমোজোম সংখ্যা 24, তাহলে শস্যে ক্রোমোজোম সংখ্যা কত, নির্ণীত নিউক্লিয়াসে কত, প্রত্যেকটা জিনিস একটা একটা করে জানতে হয়। তোমাকে জানতে হবে যে পাতার কোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, 2n সমান 24, শস্যে থাকে 3n, তার মানে 2n সমান 24 মানে n সমান কত বার করো, 3n সমান কত বার করো। এইভাবে করে তোমাকে প্রত্যেকটা জিনিস জানতে হবে, তবে গিয়ে তুমি এখানে যতর তত 2 মানে 2ই পাবে, এখানে কম পাওয়ার কোনো গল্পই নেই। ওকে, নেক্সট আসো। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের মাধ্যমে লেখো। এবারে পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা আগের যে স্লাইডগুলো তোমরা ছবি নিয়ে নিয়েছো তো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো তো, একবার ঝটপট করে নিয়ে নাও। ঠিক আছে, ঝটপট করে একবার নিয়ে নাও স্ক্রিনশটগুলো। ওকে, সব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করছি। আচ্ছা, ক্রোমোজোমের প্রত্যেকটা অংশের কাজ খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের কাজ দুম করে দিয়ে দিল। হ্যাঁ, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবে, কিন্তু আসতেই পারে, দুম করে দিয়ে দিতে পারে, কিন্তু সাধারণত দেয় না। ঠিক আছে, দেয় না। কোষচক্রে ইন্টারফেজ দশায় কি কি সংশ্লেষিত হয়, দুম করে বলবে যে এস দশায় কি সংশ্লেষিত হচ্ছে বাবা, তখন তোমাকে বলতে হবে যে স্যার ডিএনএ ডবল হচ্ছে, ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে, সমস্ত কিছু বলতে হবে। দুম করে বলবে যে একটা প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে যে একটা ক্রোমোজোমে G1 দশায় এতগুলো ক্রোমোজোম ছিল, এস দশায় কতগুলো ক্রোমোজোম থাকবে, তোমাকে বলতে হবে যে স্যার G1 দশায় আর এস দশায় কি হয়, ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। তাহলে জিনিসগুলো কি করতে হবে, তোমাকে মুখস্থ নয়, আবারও বলছি বুঝতে হবে। যদি তুমি একবার বুঝে যাও তাহলে এখান থেকে কোনো প্রশ্ন কাটবে না, আর এখান থেকে সব থেকে বেশি নাম্বার আসবে। এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার থেকে একটা নাম্বারও কেউ হাত দিতে পারবে না যদি তুমি একবার বুঝে যাও। আচ্ছা, ইন্টারফেজ দশার তাৎপর্য খুব ভালো করে এগুলো পড়ে রাখবে। ঠিক আছে, এগুলো এটা ইন্টারফেজ দশাটা অ্যাকচুয়ালি আগের বছর আমাদের পরীক্ষাতে চলে এসেছিল। হ্যাঁ, 2025-এ আমাদের মাধ্যমিকে চলে এসেছিল, তাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এটা নয় যে স্যার এটা এবছর পড়ে গেছে মানে এটা এবছর আসবে না, আসতেই পারে। তোমাদেরকে লাস্টে বলবো যে কয়েকটা প্রশ্ন আছে প্রতি বছর আসে, প্রতি বছর আসে। ঠিক আছে, আর স্যারেদের ওগুলো ফেভারিট প্রশ্ন, এগুলো টেস্ট পরীক্ষায় প্রতি বছর দেয়। আচ্ছা, কোষ বিভাজনের প্রদত্ত 3টি ব্যাখ্যা করতে বলেছে, বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং প্রজনন। কোষ বিভাজনের তাৎপর্য খুব ভালো করে রাখবে, প্রশ্ন কিন্তু বারবার দেখতে পাওয়া যায় বিভিন্ন স্কুলে। জীবজগতের মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলগুলো লিখতে বলেছে, কোথায় কোথায় সংঘটিত হয় মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন, সবাই একবার স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট, কোষ চক্রের গুরুত্ব, বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে, খুব 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 ভালো করে রাখবে। এই প্রশ্ন প্রচুর করে আসতে চলেছে এবং এই প্রশ্নের উত্তর ভুল করলে চলবে না, খুব ভালো করে রাখতে পারবে যে চেক পয়েন্ট জিনিসটা গুরুত্ব কি। ঠিক আছে, নেক্সট আসো। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশায় কি কি ঘটে, এখান থেকে এই তিনটার ভিতর থেকে একটা প্রশ্ন আসবে। এই তিনটা যে বললাম, মানে তিনটা বলতে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজের মধ্যে একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এই প্রশ্নটাও দিতে পারে যে প্রোফেজ এবং টেলোফেজ দশা বিপরীত ধর্মী, সেটা লিখতে দিতে পারে। প্রোফেজ এবং টেলোফেজ দশা বিপরীত ধর্মী, এটা লিখতে দিতে পারে। এই দুটো, এই যে দুটো প্রশ্ন বললাম, এই প্রশ্নটা যদি তোমাদের স্কুলে সহজ প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটার মধ্যে, এই তিনটার মধ্যে একটা দিয়ে দেবে, আর যদি একটু কঠিন প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা দেবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন তুমি পাচ্ছই পাচ্ছ। খুব ভালো করে দাগিয়ে নাও, খাতায় লিখে নাও যে স্যার এই প্রশ্নগুলোকে আমাকে করতেই হবে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম ক প্রকার, চিত্র সহজে লিখতে বলছে। ক্রসিং ওভার কাকে বলে, গুরুত্ব, হ্যাঁ ক্রসিং ওভারের গুরুত্ব বাবা খুব ভালো করে করবে। আচ্ছা, মিওসিসের তাৎপর্য, আচ্ছা ঠিক আছে, ক্রসিং ওভারের গুরুত্ব না করবে, মিওসিসের তাৎপর্য ওটা করে নিও। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের বৃদ্ধি। ঠিক আছে, যৌন জনন কিভাবে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটায়, এই জিনিসগুলোকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। যে হ্যাঁ স্যার, এখান থেকে এই যে এই পেজটা খুব গুরুত্বপূর্ণ বাবা, এখান থেকে 5 নাম্বারের ওখানে তুমি প্রশ্ন দেখতে পারো, দেখতে পাবে। ঠিক আছে, 3+2 এইভাবে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে, এই পেজ থেকেই তোমার প্রশ্ন আসার চান্স রয়েছে।
তো তোমরা ঝটপট করে স্ক্রিনশটটা নিয়ে নাও এবং চলো জনন থেকে স্যার কি পড়বো। জনন থেকে কয়েকটা জিনিসই পড়বে তুমি। এক, প্রজননের গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা, পাঁচটা পদ্ধতি তোমাকে বর্ণনা করতে হবে। অযৌন জননের 5টা পদ্ধতি খুব ভালো করে রাখবে। পরীক্ষার এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, স্কুলগুলোতে এগুলো বারবার আসে। এটা 5 মার্কসের কোশ্চেন, এটা একটা 5 মার্কসের কোশ্চেন। 5টার ছবি সহ তোমাকে ছবি এবং উদাহরণ সহ খুব ভালো করে রাখতে হবে। পরীক্ষাতে এটা বারবার কিন্তু আসছে, তোমাদের স্কুলগুলো বারবার এটা দিয়ে থাকে। ওকে। আচ্ছা, পাথরকুচি উদ্ভিদের অস্থানিক মুকুল কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশ বিস্তার করে, এটা হ্যাঁ এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য ট্রিপল স্টার দিয়ে রেখেছি। প্রচুর স্কুলে আসে, তোমরা যখন টেস্ট পেপার দেখতে যাবে প্রচুর জায়গায় পাবে এই প্রশ্নটা, ঠিক আছে। এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, শুধু টেস্ট নয়। আচ্ছা, নেক্সট আসো, ফার্নের জনুক্রম। আচ্ছা ঠিক আছে, ফার্নের জনুক্রম আসবে। আচ্ছা, স্টকসিয়ন কি, খুব ভালো করে রাখবে। আচ্ছা, ফার্নের জনুক্রম খুব ভালো করবে। এখানে একটা নয় 3টে স্টার দিয়ে দাও, এখানে 3টে স্টার দিয়ে দাও, ঠিক আছে। 3টে স্টার দিয়ে দাও স্যার, ফার্নের জনুক্রম খুব ভালো করে আমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসো স্যার, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতি খুব ভালো করে আমরা একদম সুন্দরভাবে পড়ে রাখবো, কারণ এই প্রশ্নটা এবারে পরীক্ষায় আসছে, পুরো মাস্ট আসছে, ঠিক আছে। আসার চান্স 99.99% আসছে। তারপরে স্বপরাগযোগ ইতরপরাগযোগের সুবিধা অসুবিধা, এটা সব দিনের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্বপরাগযোগ ইতরপরাগযোগের মতো কোনটা বেশি উন্নত এবং কেন, যদি কঠিন প্রশ্ন আসে এই প্রশ্নটা দেবে। এবং সুবিধা অসুবিধা, যদি তোমাদের একটু সহজ প্রশ্ন আছে তাহলে সুবিধা অসুবিধার মধ্যে প্রশ্ন দিয়ে দেবে, ঠিক আছে। বায়ু, জল এবং পতঙ্গ পক্ষীপরাগীর উদাহরণ এবং বৈশিষ্ট্য করে রাখবে, কারণ এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন দেবে, বলবে যে ফুলগুলো ছোট ছোট হয়, ফুলগুলো বর্ণহীন হয়, ঠিক আছে, কোন ধরনের ফুলের, তখন তোমাকে বলতে হবে স্যার ফুল ছোট হচ্ছে, বর্ণহীন হচ্ছে, মানে ওকে দেখার কেউ নেই, মানে কি হবে স্যার, বায়ু পরাগী, বায়ু কি আর দেখতে পাবে যে আমার ওই ফুলটা বেশি সুন্দর, ওই ফুলটা বেশি সুন্দর, দেখতে পাচ্ছে না, ওই জন্য বর্ণহীন, কোনো বর্ণের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। বাতাস সবাইকেই উড়িয়ে নিয়ে যাবে। তা পতঙ্গ পরাগী ফুল এবং বায়ু পরাগী ফুলের পার্থক্য, স্বপরাগযোগ ইতরপরাগযোগের পার্থক্য, ঠিক আছে। এই দুটো একটু খুব ভালো করে রেখো। বৃদ্ধি বিকাশ থেকে আমি দুটো প্রশ্ন বলবো, দুটো প্রশ্ন এর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসবে। বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো করে রাখবে। বার্ধক্য দশা এবং বয়ঃসন্ধি দশা খুব ভালো করে রাখবে। এই দুটোর মধ্যে একটা আসবে, যদি আসে এই দুটোর মধ্যে একটা আসবে। সাধারণত এখান থেকে প্রশ্ন দেয় না, যদি দেয় এই দুটো থেকে একটা দেয়, বাকি অন্যান্য দশা দেয় না। চলো নেক্সট আসো, নেক্সট হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই যে চ্যাপ্টারটা আবারও বলবো, এটা হচ্ছে একটা কনসেপচুয়াল চ্যাপ্টার। তোমার যদি কনসেপ্ট বোঝা থাকে যে হ্যাঁ এই জিনিসটা এইরকম, ওই জিনিসটা এইরকম, এটা এইভাবে হচ্ছে, ওইটা এইভাবে হচ্ছে, তাহলে তুমি এই চ্যাপ্টারে একদম 6 মারবে, একটার পর একটা 6 মারবে। যদি তুমি কনসেপ্ট না বোঝো তাহলে ভয় পাবে, এই চ্যাপ্টারটাকে তুমি ভয় পাবে। তুমি কি ভয় পাও এই চ্যাপ্টারটাকে, বলো তো, তুমি কি ভয় পাও এই চ্যাপ্টারটাকে? একদম ভয় পাবে না, কারণ এই চ্যাপ্টারটা একটু বোঝার চ্যাপ্টার, টিচারকে বলো বুঝিয়ে দিতে, ঠিক আছে। এই চ্যাপ্টারে একটু বোঝার চ্যাপ্টার, তুমি যদি একবার বুঝে যেতে পারো, তোমার এখানে একটা নাম্বারও কেউ হাত দিতে পারবে না, কেউ একটা নাম্বারে টাচ করতে পারবে না। এতটাই সুন্দর চ্যাপ্টার এবং এতটাই সহজ চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার। তোমাদের আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এই সাজেশন দেওয়ার আগে, মনে পড়ছে? একটা কমিউনিটি পোস্ট দেখবে, একটা আমাদের পোস্টে রয়েছে, যদি তুমি দেখে না থাকো দেখবে একটা কমিউনিটি পোস্ট আছে, সেখানে আমি বলেছিলাম যে এই সাজেশনটা তোমাদের কার কার চাই। প্রচুর স্টুডেন্ট বলেছে স্যার আমার চাই, আমার চাই, আমার চাই। কিন্তু তারই মাঝে কয়েকটা স্টুডেন্ট বলেছে যে স্যার আমার চাই না। আমি তো অবাক হয়ে গেলাম, ভাই সাজেশন চাই না? তারপরে যখন গিয়ে দেখলাম ওদের কমেন্টগুলো যখন পড়লাম, ভালো লাগলো দেখে। কি বলছে বলো তো, যে ওরা অন্বেষণ ব্যাচের স্টুডেন্ট, হতে পারে তোমরা অন্বেষণ ব্যাচ বা অন্য কোথাকার স্টুডেন্ট, যদি তোমরা এটাকে বুঝে পড়ো। ওরা কি বলেছে, স্যার আমরা পুরো জিনিসটাকে বুঝে গেছি, সাজেশন লাগবে না, যে অ্যাঙ্গেল থেকে আপনি প্রশ্ন করুন, যে অ্যাঙ্গেল থেকে আমাদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন, যে অ্যাঙ্গেল থেকে মাধ্যমিকে প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা জানি। আমরা যেই অ্যাঙ্গেল থেকেই প্রশ্ন আসুক সেই অ্যাঙ্গেল থেকেই আমরা ওটাকে লিখতে পারবো, এটাই চাই আমি। সাজেশনের ওপর নির্ভরতা আস্তে আস্তে কমাও, তুমি বুঝতে শেখো। যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, অন্বেষণ ব্যাচ হচ্ছে আমার হচ্ছে একটা পেইড ব্যাচ। আমার পেইড ব্যাচ, খুব অল্প মূল্যে আমি প্রচুর স্টুডেন্টকে, ওখানে প্রচুর স্টুডেন্ট আছে তাদেরকে পড়াই, এবং পড়াই বললে ভুল হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, প্রত্যেকটা যে কনসেপ্ট
ধরে ধরে তোমাদেরকে বোঝাই, একদম সিম্পলভাবে গল্পের মাধ্যমে প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দিই, যাতে তোমরা কোনো ঘোরানো প্রশ্ন যেমনভাবেই ঘুরিয়ে দিক প্রশ্নগুলোকে তোমরা যাতে লিখতে পারো, তার ব্যবস্থা আমি করে দিই। এবার যারা ভাবছো যে স্যার তাহলে আমি অন্বেষণ ব্যাচে ভর্তি হয়ে যাব, এখন ভর্তি হয়ে কোনো আমি বলবো এখন ভর্তি হয়েও না, এখন ভর্তি হওয়ার কোনো দরকার নেই। তোমরা এই যে আমার সাজেশানটা রয়েছে এখান থেকে কিন্তু তুমি 100% কমন পাবে, 100% কমন পাবে। এই সাজেশানটা খুব ভালো করে করো। টেস্টের পরে তোমরা প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছে স্যার আমরা এখন ভর্তি হতে চাই, এখন আমি বেশিরভাগ স্টুডেন্টকেই মানা করে দিই যে না ভর্তি হওয়ার দরকার নেই এখন, কারণ তোমাদের টেস্টের পরে আমি আরও একটা ব্যাচ আনার চেষ্টা করেছি যেখানে আমরা আবার প্রথম থেকে একদম তোমাদেরকে তৈরি করে দেবো, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আগের বছর আমি 2 মাসে তৈরি করেছি স্টুডেন্টদেরকে, এই বছরও আমি তৈরি করে দেবো তোমাকে। টেস্টের পরে আমাদের মোস্ট প্রবাবলি একটা ব্যাচ আসতে চলেছে, চেষ্টা করবো আমি একটা ব্যাচ আনার এবং তাতে তোমাকে আমি তৈরি করে দেবো। তাহলে এখন তোমাকে যেটা দিচ্ছি সেগুলো কনসেন্ট্রেশনের সঙ্গে পড়ো, পড়লেই তুমি এখান থেকেই সমস্ত প্রশ্ন পাবে এবং এগুলো করলেই তুমি পরীক্ষায় কমন পাবে। তো চলো এই চ্যাপ্টারে আসো। এই চ্যাপ্টারটা হচ্ছে কনসেপচুয়াল চ্যাপ্টার। এতগুলো কথা বলার কারণ হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে কনসেপচুয়াল চ্যাপ্টার এবং এখান থেকে কনসেপ্ট তোমাকে বুঝতে হবে, তবে গিয়ে তুমি ছক্কা মারতে পারবে। ঠিক আছে, কি কি প্রশ্ন করব স্যার? মানুষের ক্ষেত্রে বংশানুক্রমিকভাবে সঞ্চিত হয় এরকম 2টো রোগের নাম। ঠিক আছে, ভালো করে করবে, এটা 2 নাম্বার হিসাবে আসে, প্রচুর দেখতে পাওয়া যায় এই প্রশ্নটা। সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, আচ্ছা কিভাবে প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়, খুব ভালো করে রাখবে। ঠিক আছে, পার্থক্য জিনোটাইপ এবং ফিনোটাইপের পার্থক্য করে রাখবে। দেখো ওখানে যে কয়েকটা জিনিস লেখা আছে অ্যালিল, তারপরে লোকাস, ওই প্রত্যেকটা জিনিস খুব ভালো করে রাখবে, ওখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। জিনোটাইপ, ফেনোটাইপ, হোমোজাইগাস, হেটেরোজাইগাস, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে রাখবে, ওখান থেকে প্রশ্ন আসবেই আসবে। বলেছিলাম না যে প্রত্যেকটা কথা শুনবে, আমি কথার মাঝে অনেক এক্সট্রা জিনিস বলবো, এটা হচ্ছে সেই জিনিস। যারা কথাগুলো শুনছো তাদের জন্য এটা হচ্ছে একটা পয়েন্ট, এখান থেকেই প্রশ্ন আসবে একটা, খুব ভালো করে রেখো ওগুলো। নেক্সট, ইমাস্কুলেশন কি? মটর গাছে একটি হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস জিনোটাইপের উদাহরণ দাও, খুব ভালো করে করবে এগুলো। মটর গাছের নির্বাচনের কারণগুলি কি কি ছিল? মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলো খুব ভালো করে রাখবে, কারণ এবছর আসতে চলেছে ওটা। আচ্ছা, সাফল্য লাভের কারণ আর এটার মধ্যে, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে, এবারে আসবে। সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আগের বছর এসে গেছে, এবছর আসার চান্স কম রয়েছে, কিন্তু ছাড়বে না, দুম করে বলে দেবে যে ফুলের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি কি কি। 1 নাম্বার দিয়ে দিল, ফুলের বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো ড্যাশ এবং ড্যাশ, ব্যাস। তাহলে করে রাখতে হবে, জানতে হবে জিনিসগুলো, ওই জন্য আমি দিয়ে রেখেছি। গিনিপিগের এক সংকর জনন পরীক্ষা সাধারণত পরীক্ষাতে আসে না, কিন্তু টেস্ট পরীক্ষাতে আসে। আচ্ছা, মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্র এবং পৃথকীভবন সূত্র, 2টো সূত্র খুব ভালো করে যাবে, একটা প্রশ্ন আসবে। 2টো সূত্র খুব ভালো করে যাবে, একটা প্রশ্ন আসবে, কথাগুলো ভালো করে শোনো। নেক্সট, এখান থেকে একদম যেটা বলছি সেটাই আসবে। আচ্ছা, মটর গাছের বীজের বর্ণ এবং বীজের আকার 2টি বৈশিষ্ট্য মেন্ডেল দ্বিসংকর জননে পরীক্ষা করেছিলেন। আচ্ছা, F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও। প্রশ্ন এভাবে আসবে না, ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, বলবে যে মেন্ডেল যে পরীক্ষা করেছিলেন যেগুলোর অনুপাত 2 সেগুলো লেখো, বলতেই পারে। তুমি যদি ওই চেকার বোর্ডটাকে বোঝো, যদি তুমি বুঝতে না পারো, আমি একটা ক্লাস দিয়েছি চেকার বোর্ডের, একটা ক্লাস রয়েছে তোমাদের, ওই ক্লাসটা দেখে আসো, একটাও কনফিউশন থাকবে না, পুরো অন্যভাবে বুঝবে। তোমার এখন চেকার বোর্ড করতে 5 মিনিট টাইম গেলে ওটা তুমি 2 মিনিটে করবে। একবার দেখে আসো ক্লাসটা, ওকে? একটু পুরানো ক্লাস, একবার দেখে এসো যে স্যার চেকার বোর্ডের ক্লাস রয়েছে একটা, ওকে? আচ্ছা এসো। আচ্ছা, এখান দিয়ে কিন্তু এগুলো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দেবে, দুম করে বলবে যে এইটা ক্রস করলে কি হবে, 3 নাম্বার দিয়ে দেবে। তো তুমি খুব ভালো করে দেখো, এটা কিন্তু দ্বিসংকর জননের ক্রস, ওকে? তাহলে খুব ভালো করে ওই চেকার বোর্ডের ওই অংশটা পড়তে হবে। প্রতি বছর কোশ্চেন আসে ওখান থেকে, প্রতি বছর, 1 বছরও বাদ যায় না। তুমি ভাবছো আগের বছর আসছে, এবছর আসবে না, এবছরও আসবে, পরের বছরও আসবে, প্রতি বছর ওখান থেকে প্রশ্ন আসে। এবারে হতে পারে ওটা মটর গাছ দেওয়া রয়েছে, হতে পারে গিনিপিগ থেকে আসতে পারে, কিন্তু তুমি যদি বুঝে যাও মটর গাছ দিক গিনিপিগ দিক, তোমার কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আসো, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফেনোটাইপ উৎপন্ন করে, এটা অনেক স্কুলে দিয়ে দিতে পারে। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতা এইবারে মাস্ট আসছে,
একদম লিখে রাখো, আজ থেকে লিখে রাখো। অসম্পূর্ণ প্রকটতা এইবারে মাধ্যমিকে আসছে, অসম্পূর্ণ প্রকটতা তোমাদের টেস্ট পরীক্ষায় আসছে দেখবে আসছে, ঠিক আছে? টেস্ট পরীক্ষায় না এলেও মাধ্যমিকে আসছে। আচ্ছা, উদাহরণের সাহায্যে লিখতে বলেছে, মানুষের লিঙ্গ নির্ধারণ প্রতি বছর আসে, এবছরও আসবে, তার অন্যথা হবে না, প্রতি বছর আসে। এটা দুটো প্রশ্ন উল্টো পাল্টা করে আসে। একটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ চেকার বোর্ডের মাধ্যমে লেখো, একটা বলে সন্তানের লিঙ্গ নির্ধারণে সমাজে একটা কুপ্রথা চালু আছে, বলা হয় যে মেয়েরা দায়ী সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য, কিন্তু না ছেলেরা, সেটা তোমাকে লিখতে হবে, চেকার বোর্ডের মাধ্যমে লিখতে হবে। তো তোমাকে এই দুটো প্রশ্ন খুব ভালো করে রাখতে হবে, এখান থেকে একটা প্রশ্ন আসছে। টেস্ট ক্রস ব্যাক ক্রস সাধারণত দেয় না, কিন্তু কোনো কোনো স্কুল টেস্ট পরীক্ষায় দিয়ে দেয়। আচ্ছা, হোমোজাইগাস, আচ্ছা হোমোগ্যামেটিক হেটেরোগ্যামেটিক এটাও সাধারণত দেয় না, কিন্তু কোনো কোনো স্কুল টেস্ট পরীক্ষায় দিয়ে দেয়। তো এগুলো আমাদেরকে করে রাখতে হবে। নেক্সট, কয়েকটি সাধারণ জিনগত রোগ, যেই ক্রসগুলো দিয়েছি প্রত্যেকটা ক্রস খুব ভালো করে রাখবে, খুব ভালো করে রাখবে। স্যার এগুলো কিসের ক্রস আর এগুলো কিসের ক্রস? এটা হচ্ছে অটোজম বাহিত রোগের ক্রস, আর এগুলো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্রস। খুব ভালো করে সমস্ত ক্রস করে রাখবে। আমি যখন সরে যাচ্ছি তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রেখে দিও, ওকে? আচ্ছা, নেক্সট, জিনগত রোগ থেকে স্যার কি করব? থ্যালাসেমিয়া এবারে আসবেই, পুরো মাস্ট আসবে, ঠিক আছে? বলে দিচ্ছি কোনগুলো আসবে, থ্যালাসেমিয়া মাস্ট আসবে। আচ্ছা, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগটা অনেক স্কুলে এই প্রশ্নটা দিয়ে দেয়, তো করে রাখবে। হিমোফিলিয়া, ওটারই ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে হিমোফিলিয়া বর্ণান্ধতা কেন পুরুষদের বেশি হয়, মেয়েদের কম হয়। ক্রিস ক্রস উত্তরাধিকার সাধারণত আসে না, কিন্তু আসতে পারে। জিনগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব করে রাখবে। অনেক স্কুলে এই প্রশ্ন আসবে, আমি জানি আসবে, কারণ হতে পারে এটা প্রিভিয়াস ইয়ারে আসছে, কিন্তু এটা আসবেই আসবে, ঠিক আছে? অনেক স্কুলে এটা দিয়ে দেয়, খুব দিতে ওরা ভালোবাসে, এই প্রশ্নটাকে খুব ভালোবাসে টিচারেরা। হিমোফিলিয়া বর্ণান্ধতার কারণ করে রাখবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আসো, অভিযোজন অভিব্যক্তি থেকে কি কি প্রশ্ন করব। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু মনে রাখার চ্যাপ্টার, ঠিক আছে? বলেছি যেটা আমার বোঝার চ্যাপ্টার সেটা বুঝতে হবে, যেটা মনে রাখার চ্যাপ্টার সেটা একটু মনে রাখতে হবে। এটা একটু মনে রাখার চ্যাপ্টার, ঠিক আছে? কিছু জিনিস বুঝতে হয়, কিছু জিনিস মনে রাখতে হয়। স্যার কি 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 করবো এখান থেকে? খুব ভালো করে রাখবে জীবের রাসায়নিক উৎপত্তির রূপ, মিলারুরের পরীক্ষা খুব ভালো করে রাখবে। এবারে পরীক্ষায় প্রশ্নটা আসছেই, এভাবে প্রশ্ন হয়তো না আসতে পারে, আসবে এভাবে যে মিলারুরের পরীক্ষায় কি কি ব্যবহার করা হয়েছিল এবং উৎপন্ন পদার্থগুলোর নাম লেখো, উৎপন্ন কি কি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়েছিল, এই সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। মিলারুরের পরীক্ষা এই যে এই প্রশ্নটা আসতে পারে। এই দুটো প্রশ্ন সেম টু সেম, অনেকটা সেম টু সেম, হ্যাঁ। আচ্ছা, কোয়াসার্বের হট ডাইলুট স্যুপ করে রাখবে। আচ্ছা, জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের মতবাদ সাধারণত দেয় না পরীক্ষায়, কিন্তু টেস্ট পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নটা দেখতে পাওয়া যায়। আর পড়লে এই দুটো জিনিসই পড়বে, অঙ্গের ব্যবহার অব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের মধ্যে যে কোনো একটা পড়বে। ডারউইনের মতবাদ প্রতি বছর আসে, এবছরও আসবে, পুরো মাস্ট আসবে। যদি ডারউইনের মতবাদ থেকে প্রশ্ন না আসে তাহলে এই প্রশ্নটা আসছে 2 নাম্বারের প্রশ্ন হিসাবে, এই প্রশ্নটা আসছে, একদম তুমি লিখে রাখো আজ থেকে, ঠিক আছে? কি প্রশ্ন? প্রাকৃতিকভাবে শুধু দেশীয় মাছ আছে কোনো একটা পুকুরে, তাদের তুমি কিছু বিদেশি মাছ ছেড়ে দিলে, তাদেরকে কি সংগ্রাম করতে হবে, এইভাবে প্রশ্ন আসবে না। ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে এই প্রশ্নটাকেই দেবে, তোমাকে লিখতে হবে অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম। বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু এই প্রশ্নটাই ঘুরিয়ে পেঁচিয়ে দেবে এবং তোমাকে এই যে সংগ্রামটা লিখতে হবে, ওকে? বুঝতে পেরেছো? আচ্ছা, ঘোড়ার বিবর্তনে 4টি পূর্বপুরুষের নাম কিভাবে পরিবর্তিত হয়েছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হ্যাঁ, 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো অপরিবর্তিত হয়েছে, এটা অনেক স্কুলে দিয়ে থাকে। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি পূর্বপুরুষের নাম এবং তাদের ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে যে কোন যুগে কোনটা এসেছিল। তিমির, ফ্লিপার এবং পাখির ডানাকে কেন সমস্ত অঙ্গ বলা হয়, এটাকে যত পারে স্টার দিয়ে রাখো, প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। নেক্সট আসো, সমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গের উদাহরণ সহ পার্থক্য লিখতে বলেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্ভিদ এবং মানুষের দিয়ে নিষ্ক্রিয় অঙ্গ খুব ভালো করে করবে। বলবে যে তোমাদের মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো, বলবে যে তোমাকে তোমাদের যে পৌষ্টিকতন্ত্র আছে তাতে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো, খুব ভালো করে পড়বে বাবা। এগুলো 1 নাম্বার 2 নাম্বার সমস্ত প্রশ্নেই আসতে পারে। হৃৎপিণ্ড এবারে পরীক্ষায় আসতে চলেছে, হয়তো অনেক স্কুলে দেখতে পাবে হৃৎপিণ্ড, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো, ভ্রূণতত্ত্ব কোন কোন বৈশিষ্ট্য কমন দেখতে পাওয়া যায়, খুব ভালো করে রাখবে, খুব ভালো করে ওই জায়গাটা করে রাখবে। আচ্ছা, অভিযোজন থেকে কি করব স্যার? অভিযোজন থেকে কি করব?
আচরণ, অভিযোজন এবং অভিব্যক্তির পারস্পরিক সম্পর্ক অনেক স্কুলে দিয়ে থাকে সাধারণত। হ্যাঁ, তোমার যদি একটু কঠিন খটোমটো প্রশ্ন হয় তাহলে এই প্রশ্ন কিন্তু দিয়ে থাকে। সুন্দরী গাছ ভালো করে রাখবে। জাঙ্গল উদ্ভিদ ভালো করে করবে। আচ্ছা, উট আগের বছর এসে গেছে কিন্তু এবছর ছাড়বে না, পড়ে রাখবে, কারণ কেউ জানে না কি আসবে এবারের পরীক্ষায়, কারণ এখান থেকে প্রশ্ন বারবার রিপিট হয়। আগের বছর এসেছে, এবছর আসতে পারে, তো ভালো করে পড়ে রাখবে উট। ঠিক আছে, উট পড়ে রাখবে। আচ্ছা, পায়রাও আগের বছর এসেছিল, এবছরও আসতে পারে, কোনো গ্যারান্টি নেই, আসবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না, তো করে রাখবো আমরা। রুই মাছ খুব ভালো করে করব, পটকা আর মৌমাছি খুব ভালো করে রাখবো। এই তিনটার মধ্যে এই যে এগুলোর মধ্যে তুমি একটা প্রশ্ন দেখতে পাবে, সুন্দরী, রুই আর মৌমাছি, এই তিনটার মধ্যে একটা প্রশ্ন দেখতে পাবে তুমি পরীক্ষার খাতায়। ঠিক আছে, চলো নেক্সট এবং লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে কি প্রশ্ন করব এই চ্যাপ্টারে, মানে টোটাল এখান থেকে সব থেকে বেশি নাম্বারের প্রশ্ন তোমাকে খাতায় কিন্তু লিখতে হবে। তাহলে এই চ্যাপ্টারটাকে তোমাকে কোনোভাবেই ছাড়া চলবে না। প্রত্যেকটা প্রশ্ন যেমনভাবে পড়বো তেমনভাবেই পরীক্ষায় আসবে। একটু ঘুরিয়ে আসতে পারে, কিভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন, নাইট্রোজেন সংবন্ধনে যে কোনো তিনটে ধাপ লিখতে বলবে ওতে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো, খুব ভালো করে করবে, প্রশ্ন আসতে চলেছে এইবারে। আচ্ছা, এই প্রশ্নটা এবারে পুরো মাস্ট আসবে। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র কিভাবে প্রভাবিত হচ্ছে। আরেকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এখানে, তুমি পুরো নাইট্রোজেন সাইকেলটা করে রাখবে, 3 নম্বরে আসতে পারে। পুরো নাইট্রোজেন সাইকেলটা তুমি করে রাখবে, ছকটা 3 নাম্বার আসতে পারে। ওকে, মানুষের লাগাম ছাড়া কাজ পরিবেশকে দূষিত করে, উক্তিটি বিচার করতে বলেছে, আসতে পারে, খুব ভালো প্রশ্ন একটা। গ্রিন হাউস গ্যাসগুলোর নাম খুব ভালো করে রাখবে। অ্যাসিড বৃষ্টির প্রভাব খুব ভালো করে করবে, এটা পরীক্ষায় আসতে চলেছে, অনেক স্কুলে দেখতে পাবে। জলাভূমিকে কেন প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, যদি একটু কঠিন প্রশ্ন হয় এই প্রশ্ন তুমি দেখতে পেতে পারো। আচ্ছা, ইউট্রফিকেশন বা শৈগাল ব্লুম কি, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, কৃষিক্ষেত্রের বর্জ্য জমিতে এসে পড়লে কি ক্ষতি হতে পারে, তোমাকে ওখানে বায়োম্যাগনিফিকেশন এবং ইউট্রফিকেশন দুটোই লিখতে হবে। খুব ভালো করে পড়বে, খুব ভালো করে এই জিনিসটা পড়বে। আচ্ছা স্যার, বায়োম্যাগনিফিকেশন কি, এটা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবেই, প্রত্যেক বছর আসে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেক বছরই 1 নাম্বার না 2 নাম্বার এখান থেকে মোটামুটি চলেই আসে। আচ্ছা, ক্রমবর্ধমান জনসংখ্যা প্রতি বছর আসে, এবছরও আসবে, পরের বছরও আসবে। স্যার, প্রত্যেকটা ওখানে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কি হয়, তোমাকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে পড়তে হবে। তোমাকে দুটো পয়েন্ট তুলে দিয়ে দেবে, বলবে যে এই দুটো পয়েন্টকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো তোমাকে প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে পড়ে রাখতে হবে। এই ক্রমবর্ধমান জনসংখ্যা আর সুন্দরবনের সমস্যা খুব ভালো করে প্রত্যেক বছর আসে এই দুটো প্রশ্ন। আচ্ছা, মানুষের শ্রবণযন্ত্র, হৃৎপিণ্ড এবং অন্যান্য প্রাণীদের উপর শব্দ দূষণের প্রভাব ভালো করে করবে। বিভিন্ন কার্সিনোজেনগুলির তালিকা প্রস্তুত করতে বলছে। আর মেটাস্টেসিস কি, এটা সাধারণত এবছর আসার চান্স একটুখানি কম রয়েছে, কিন্তু অ্যাজমা ব্রঙ্কাইটিস আসতে পারে। দেখো, এই তিনটার মধ্যে একটা সাধারণত দেয় পরীক্ষায়, ওই ক্যান্সার, অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মধ্যে। তো তিনটাকে একটু মোটামুটি ভালোভাবে পড়ে রাখবে। হ্যাঁ, চলো, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এখান থেকে স্যার কি প্রশ্ন পড়ব। খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি এবং বাস্তুতন্ত্র রক্ষায় জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের গুরুত্ব খুব ভালো করে করবে, প্রশ্ন আসতে পারে। হটস্পট নির্ধারণের সত্ত্ব, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি হটস্পটে 4টি করে লুপ্তপ্রায় জীবের নাম পড়ে রাখবে। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কেমন দেবে, বলবে যে ভারত এবং তার বাইরে অবস্থিত একটা হটস্পটের নাম লেখো এবং তার দুটো গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের নাম লেখো, ব্যাস। পড়তে হবে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। শর্ট কোশ্চেন দিয়ে দেবে, বলবে যে লায়ন টেলড ব্যাকক কোন হটস্পটে দেখা যায়, এভাবে শর্ট কোশ্চেন দেবে। তাহলে তোমাকে মেন যে জিনিসগুলো সেগুলো তোমাকে পড়ে রাখতে হবে। রেড পান্ডা প্রচুর পরে পরীক্ষায়, রেড পান্ডা কোন হটস্পটে দেখতে পাওয়া যায়, খুব পরে পরীক্ষাতে। আচ্ছা, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো লিখতে বলেছে, খুব ভালো করে। এই দেখো, এই যে জিনিসগুলো আমি বলেছি, এর থেকে একটা প্রশ্ন আসবে, পুরো মাস্ট আসবে, প্রতি বছর আসে। এবারে তোমাকে পয়েন্ট তুলে প্রশ্ন করতে পারে, যে চোরা শিকার, এটা থেকে তুলে করতে পারে, বিশ্ব উষ্ণায়ন থেকে তুলে প্রশ্ন করতে পারে। পয়েন্ট তুলে প্রশ্ন করবে এখান থেকে, যে বিশ্ব উষ্ণায়ন কিভাবে
জৈব বৈচিত্র্য হ্রাসের কারণ হয়ে উঠেছে। তোমাকে বলতে হবে যে বিশ্ব উষ্ণায়নের ফলে কোন কোন জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা তোমাকে জানতে হবে। ওকে, সুন্দরবনের সমস্যাগুলি বললাম প্রতি বছর আসে, এবছরও আসবে। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, এখান থেকে 3টা পয়েন্ট তুলে দিবে, বলবে এই 3টা পয়েন্ট ডিসকাস করো। বলবে যে এই 3টা যে কারণ, এই 3টা যে বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের কি সমস্যা হচ্ছে, ঠিক আছে, 3টা তোমাকে বলবে যে এর ফল কি হচ্ছে। এই যে কৃষি জমিতে আমাদের যে লবণাক্ত জল ঢুকে যাচ্ছে, সমুদ্রে জল ঢুকে যাচ্ছে, তার ফল কি হচ্ছে, ফলও জিজ্ঞাসা করতে পারে। তাহলে এই জায়গাটা আমাকে পুরো একদম মাথার ভেতরে ঢুকিয়ে নিতে হবে যে কারণ আর ফল, কি জিনিসটা ঘটছে এবং তার ফলে কি সমস্যা হচ্ছে, পুরো জিনিসটা কিন্তু মাথার ভেতরে তোমাকে রাখতে হবে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ ভালো করে করবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। আচ্ছা, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য ভালো করে করবে। জাতীয় উদ্যান অভয়ারণ্যের পার্থক্য সাধারণত দেয় না, কিন্তু কখনো কখনো দেখতে পাওয়া যায় এটা। রেড পান্ডা খুব ভালো করে পড়বে, স্যার এগুলো কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেন বিলুপ্ত হচ্ছে রেড পান্ডা, কুমির, বাঘ, সিংহ আর গন্ডারও করে রাখবে। এখানে প্রত্যেকটা জিনিসই করে রাখবে, এখানে প্রত্যেকটাই তোমরা করে রাখবে, ঠিক আছে। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে। কি বলবে স্যার, বলবে যে হিমালয় অঞ্চলে, ঠিক আছে, হিমালয় অঞ্চলে, কিংবা বলবে পূর্ব হিমালয় হটস্পটে এমন একটা জীব দেখা যায়, স্তন্যপায়ী জীব দেখা যায়, দিয়ে তার সম্বন্ধে কিছু কথা বলে দিল, হ্যাঁ কিছু কথা বলে দিল যে তৃণভূমিতে থাকে, সেটা কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে লেখো। এবং তাকে পুনরায় মানে তাকে কি করায়, পুনরুদ্ধারের জন্য, তাকে সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে সেগুলো লেখো। এভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন দেবে, তখন তোমাকে কি লিখতে হবে, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার লিখতে হবে, ঠিক আছে। ক্রায়ো সংরক্ষণ আগের বছর এসেছিল, এবছর আসতে পারে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করাকে ড্যাশ বলা হয়, ক্রায়ো সংরক্ষণ, সেটাই তো। আচ্ছা, জেএফএম এবারে আসছেই আসছে, পুরো মাস্ট আসছে। ওকে, জেএফএম খুব ভালো করে রাখবে, আর পিবিআরটাকেও ছাড়বে না। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। স্যার চিত্রের সাজেশান তো দিলেন না, চিত্রের সাজেশান নিয়ে নাও। এই দুটো প্রশ্ন খুব ভালো করে করো, একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, কিংবা এই দুটোকে খুব ভালো করে করো, একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো দুটো খুব ভালো করে করো, একটা কমন পেয়ে যাবে। ওকে, তোমার যেটা সুবিধা সেটাই করো, যে পারবে চারটাই করবে, যে পারবে চারটাই করবে, চারটার মধ্যে দুটোই কমন পাবে, দুটো কমন পাবে, কারণ দুটোই তো আসবে পরীক্ষা, তাই না। চলো, এই ছিল তোমাদের সাজেশান। আশা করছি তোমরা খুব ভালো করে পড়বে। পরীক্ষাকে এখনো প্রায় 20 দিন মতো বাকি রয়েছে, খুব ভালো করে প্রিপারেশান নাও, কোনো খামতি রেখো না। এটা ভেবো না যে আমি বোধহয় পারছি না, আমার বোধহয় হচ্ছে না, আমি বোধহয় মাধ্যমিকে কম পেয়ে যাব। এখনও অনেক সময় আছে, টেস্ট পরীক্ষা খুব ভালো করে দাও। তারপরে যদি তুমি চাও যে কৃষ্ণেন্দু স্যারের কাছে পড়বে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমার নাম্বার কোথাও না কোথাও তোমরা পেয়েই যাবে। আর খুব ভালো করে পড়ো, একদম আদা জল খেয়ে লেগে পড়ো, বলে না আমাদের গ্রামের কোথায় বলা হয় আদা জল খেয়ে লেগে পড়ো, সেটাই করো তোমরা। কোনোভাবে একটু ফাঁক রেখো না, কারণ মাধ্যমিকের রেজাল্ট অনেকে বলবে কোনো কাজে লাগে না, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট তোমার কাছে একটা সোনার মতো। আমি বারবার বলি, দেখো আমরা যখন একটা জামা কিনতে যাই, পুজোতে যখন জামা কিনতে গেছিলাম, তখন কি করেছিলাম, আমি আমার জন্য বেস্টটা চুজ করেছিলাম না, কিন্তু এই জামাটা আমি কদিন পরবো, 1 বছর পরবো, 2 বছর পরবো, জোর হলে 5 বছর পরবো, অত বছর আমাদেরকে পড়তে হয় না, কিন্তু আমি আমার জন্য বেস্ট সবসময় চুজ করি। এই মাধ্যমিকের যে নাম্বারটা সারা জীবন তোমার সাথে থাকবে, তাহলে কেন বেস্টটা তুমি নেবে না, কেন তোমার বেস্ট তুমি দেবে না। তুমি যদি এই কয়েকটা মাস তোমার বেস্ট দাও, সব থেকে বেস্ট তুমি যেটা পারো সেটা যদি দাও, তাহলে কিন্তু তোমার একটা নাম্বারও বাইরে যাবে না, তুমি তোমার বেস্টটাই পাবে। এবং সব থেকে বড় কথা, তোমার জন্য দুটো মানুষ খুব খুশি হবে, সেটা হচ্ছে তোমার বাবা এবং মা। তাদের খুশির জন্য, তারা তোমার খুশির জন্য অনেক কিছু করে, তুমিও তাদের খুশির জন্য একটা কিছু করার চান্স পেয়েছো। সুযোগটা মোটেই ছেড়ো না, সুযোগটা মোটেই হাতছাড়া করো না। খুব ভালো করে পড়ো, একদম বেস্ট দাও তোমার, কোনোভাবেই জিনিসটাকে হাতছাড়া হতে দেও না, এই সুযোগ বারবার আসবে না। ওকে, তাহলে লেগে পড়ো। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। চলো টাটা।